Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম। নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার প্রস্তুতির আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে প্রণীত একটি মডেল টেস্টের সমাধান করব এবং এখানে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আমরা দেখব, যার ফলে এই 100টি এমসিকিউ সমাধানের মাধ্যমে আমাদের 500টি এমসিকিউর সমাধান হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের তৃতীয় মডেল টেস্ট। প্রাইমারি এবং নিয়োগ পরীক্ষার উপর ভিত্তি করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে কোশ্চেনটি আমাদের রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড আই ওয়াজ অ্যাবাউট টু ড্যাশ। I was about to leave। সাধারণত about to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সুতরাং এখানে about to এর পরে লিভ বসেছে। প্রশ্ন 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ অন অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। অন অফ দ্য এর পর সুপারলেটিভ ডিগ্রি আসে এবং নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম হয়, এ কারণেই এখানে গার্লস হয়েছে। প্রশ্ন 3, ফাইন্ড আউট কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডেঞ্জার। হ্যাজার্ড শব্দের অর্থ বিপদ বা দৈব ঘটনা। এখানে অন্যান্য যে শব্দগুলো রয়েছে, ইম্পার্শিয়াল অর্থ নিরপেক্ষ, স্ট্যাটিক অর্থ নিশ্চল, ইমুয়েবল অর্থ অচল এবং ডেঞ্জার অর্থ বিপদ। সুতরাং হ্যাজার্ড শব্দের সাথে ডেঞ্জার শব্দের মিল আছে, সুতরাং কারেক্ট অ্যান্সার ডেঞ্জার। প্রশ্ন 4, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years। অতীতে শুরু হয়ে কোনো কাজ এখনো চলছে এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়। আমরা যদি এই স্ট্রাকচার ফলো করি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটি হয় আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 years। এখানে ফর বসবে এবং তারপরে সময়টা উল্লেখ থাকবে। প্রশ্ন 5, এভরি ডে ড্যাশ বিগিনস অ্যাট 9 o'clock অ্যান্ড ইন্ডস অ্যাট 3 o'clock। এভরি ডে দ্য কলেজ। সকল কলেজের শুরু বা শেষ সময়টি একই রকম নয় বলে প্রশ্নে নির্দিষ্ট একটি কলেজের সময়সীমা উল্লেখ করা হয়েছে, এই কারণে দি কলেজ বসবে। প্রশ্ন 6, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স প্যানিক সিজড মি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ আই ওয়াজ সিজড উইথ প্যানিক। সিজ ভার্বটি প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হলে এর সাথে সাধারণত উইথ ব্যবহৃত হয়, এই কারণে সিজ উইথ প্যানিক হবে। প্রশ্ন 7, আই ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ আফটার, কারণ হ্যাঙ্কার আফটার অর্থ কোনো কিছুর জন্য লালায়িত হওয়া। প্রশ্ন 8, সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ ইট ইজ এ লং স্টোরি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সে অনেক আগের কথা। এখানে ইট ইজ এ লং স্টোরি ভাবার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। শি কুড নট বাট ড্যাশ দেয়ার। প্রশ্ন 9 এর সঠিক উত্তর গো দেয়ার। কুড নট বা ক্যান নট বাট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, সুতরাং গো হবে সঠিক অ্যান্সার। প্রশ্ন 10, নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফ্রিডম, অর্থাৎ ফ্রি নাউন ফর্ম হচ্ছে ফ্রিডম। প্রশ্ন 11, টেক অন টু টাস্ক মিন্স রিবুক। টেক অন টু টাস্ক একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে তীব্রভাবে ভর্ৎসনা করা, সুতরাং সঠিক উত্তর হচ্ছে রিবুক। রিবুক অর্থ ভর্ৎসনা করা। প্রশ্ন 12, দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর।
দ্য ডগ ওয়াজ লাইং, কুকুরটি দরজার সামনে শুয়েছিল অর্থে লাই ভার্বের কন্টিনিউয়াস রূপ লাইং হবে। প্রশ্ন 13, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ এখন আমার হাত খালি? দ্য কারেক্ট অ্যান্সার ইজ আই অ্যাম এমটি হ্যান্ড নাও। এখানে আই অ্যাম এমটি হ্যান্ড নাও মূলত আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন 14, দ্য ভার্ব অফ শিওর ইজ ইনশিওর। শিওরের ভার্ব হচ্ছে ইনশিওর, যেখানে শিওর হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। প্রশ্ন 15, রহিম ওয়েন্ট ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট। রহিম ওয়েন্ট, খালি করে কোনো আর্টিকেল বসবে না, সুতরাং নো আর্টিকেল। প্রশ্নোক্ত বাক্যটি ওয়েন্ট এর পর টু আসলে আর্টিকেল দি হতো, অর্থাৎ রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল। যেহেতু এখানে ওয়েন্ট এর পরে কোনো টু নাই, সুতরাং এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। প্রশ্ন 16, রাইটিং ইজ বেটার দ্যান রিডিং। নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে খ। পড়া লেখার মতো ভালো নয়, সেই অর্থে এখানে খ নম্বর উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন 17, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ইটিং হ্যাবিট। দ্য কারেক্ট অ্যান্সার ইজ চেঞ্জড। সাধারণত ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট আসলে পরবর্তী ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, সে অর্থে এখানে ক নম্বর উত্তরটি সঠিক হয়েছে। প্রশ্ন 18, সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ বেঞ্চে কোনো জায়গা নাই। এখানে রুম অর্থ কক্ষ বা জায়গা, তবে বাক্যটি গঠন অনুসারে রুমের অর্থ জায়গা বোঝানো হয়েছে। প্রশ্ন 19, শব্দটি কেটে দাও। এর শুদ্ধ ইংরেজি হবে পিন থ্রো দ্য লাইন। পেন থ্রো সাধারণত লেখা কেটে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। প্রশ্ন 20, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ পিউরিফাই ইজ পিওর, যেখানে পিউরিফাই অর্থ হচ্ছে বিশুদ্ধ, যেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। প্রশ্ন 21, উই ইট ড্যাশ উই মে লিভ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সো দ্যাট। এখানে উই ইট হচ্ছে কার্য আর কারণ বা ফলাফল হচ্ছে উই মে লিভ, সেই অর্থে এখানে সো দ্যাট ব্যবহৃত হয়েছে। প্রশ্ন 22, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো ইউ? দ্য প্যাসিভ ফর্ম ইজ ইউ আর নোন টু মি। প্যাসিভ সেন্টেন্সে নোন এর পরে সাধারণত টু বসে। প্রশ্ন 23, হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? দ্য কারেক্ট অ্যান্সার ইজ হেয়ার ব্রাশ। দুটি ভিন্ন নাউনের সমন্বয়ে কম্পাউন্ড নাউন গঠিত হয়। অপশন ঘতে হেয়ার ও ব্রাশ দুইটি নাউন বলে এরা একসাথে কম্পাউন্ড নাউন হয়েছে। প্রশ্ন 24, সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ সেন্টেন্স, অর্থাৎ বাক্য গঠনের নিয়মগুলোকে একসাথে সিনট্যাক্স বলে। প্রশ্ন 25, রানাস ফাদার ওয়ান্টস হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ এ ডক্টর। ইনস্টেড অফ, কোনো কিছুর পরিবর্তে অর্থে ইনস্টেড অফ ব্যবহৃত হয়। প্রশ্ন 26, ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? সঠিক উত্তর 70%। আমাদের 26 নম্বর প্রশ্নে যে অনুপাতটি দেওয়া আছে সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে মোট 10-এর মধ্যে অনুপাতটি করা হয়েছে, অর্থাৎ আমরা যদি ধরি 10 কেজি ধানে চাল আছে 7 কেজি এবং তুষ আছে 3 কেজি, সেভাবে আমরা এই অঙ্ক থেকে তার শতকরা কি পরিমাণ চাল আছে সেটি বের করতে পারি। অর্থাৎ 10 কেজিতে চাল আছে 7 কেজি, 1 কেজিতে আছে 100 কেজিতে আছে, এইভাবে জাস্ট খুব সহজেই আমরা প্রশ্নটি সমাধান করতে পারি। প্রশ্ন 27, সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? সঠিক উত্তর হচ্ছে 25 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা আসল 100 টাকা, সুদ আসল 300 টাকা, যেহেতু এখানে বলে দেওয়া আছে যে সুদে আসলে 3 গুণ হয়, সেক্ষেত্রে আমাদের সুদ হলো 200 টাকা। এখন আমরা সুদের হার বের করার ক্ষেত্রে সূত্র জানি, আসল সমান সমান 100 গুণ সুদ বাই সময় গুণ হার,
অর্থাৎ এখান থেকে আমরা যদি হার সমান বের করতে যাই তাহলে হার সমান সমান 100 গুণ সুদ বাই আসল গুণ সময়, অর্থাৎ এভাবে আমরা মান বসালে খুব সহজেই সুদের হার বের করতে পারি। প্রশ্ন 28, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোন এক সদস্যের সর্বোচ্চ বয়স কত? এখানে 3 জন সদস্যের মোট বয়স হবে 72 বছর। এখন একজন সদস্যের বয়স সর্বোচ্চ হলে বাকি 2 জন সদস্যের অবশ্যই সর্বনিম্ন বয়স হবে। সুতরাং একজনের সর্বোচ্চ বয়স হবে, আমরা যদি 2 জনের সর্বনিম্ন বয়স যেহেতু বলে দেওয়া আছে 21 বছর, সুতরাং আমরা 2 জনের সর্বনিম্ন বয়স 21 ধরে নিব। যদি 21 হয় তাহলে 21 দুগুণী 42, অর্থাৎ 72 থেকে 42 বাদ দিলে আমরা পাই 30। সঠিক উত্তর ক। প্রশ্ন 29, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। অর্থাৎ প্রশ্নে আমাদের লসাগু বের করতে বলা হয়েছে। লসাগু মানে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এখানে সেই কথাটি উল্লেখ করে দিয়েছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। অর্থাৎ প্রথমে আমরা এর লসাগু বের করব। 3, 5, 9 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 45। এখন যেহেতু ভাগশেষ 2 হবে সুতরাং অবশ্যই সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, 2 ভাগশেষ থাকবে। এই কারণে আমরা এই সংখ্যাগুলোর লসাগু 2 যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাই 47। প্রশ্ন 30, 3 দিনে একটি কাজের 1/18 অংশ শেষ হলে ওই কাজের 4 গুণ কাজ করতে কতদিন লাগবে? অর্থাৎ 1/18 অংশ কাজ শেষ হয় 3 দিনে, তাহলে 1 অংশ কাজ কত দিনে শেষ হবে আমরা খুব সহজেই বের করতে পারি, যেটা হচ্ছে 54 দিনে। এখন 1 অংশ কাজের জায়গায় আমার প্রশ্নে চেয়েছে 4 গুণ কাজ, অর্থাৎ 4 গুণ কাজ করতে সময় লাগবে। 1 অংশ কাজ করতে যে সময় লাগে তার সাথে আমরা যদি 4 গুণ দিই তাহলে আমাদের উত্তরটি আসে 216 দিন। প্রশ্ন 31, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হলে বিনিময়কৃত সংখ্যাটি কত? অর্থাৎ এখানে আমাদের বলেই দিয়েছে যে একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের 3 এবং একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3 3 9, তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 39। এবং আমরা যদি বিনিময় করি, অর্থাৎ আমাদের বিনিময় করতে বলা হয়েছে, সুতরাং 3 এর জায়গায় 9, 9 এর জায়গায় 3 করলে আমরা পাই 93, অর্থাৎ সঠিক উত্তর খ 93। প্রশ্ন 32, 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? এটা খুবই সহজ, 80 জনের মধ্যে ফেল করে 44 জন, একজনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? অর্থাৎ সঠিক উত্তর 45। প্রশ্ন 33, চিনির মূল্য 20% কমে গেল কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এই ধরনের প্রশ্ন খুব সচরাচর পরীক্ষায় এসে থাকে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে 20% কমে গেল, অর্থাৎ কমার ক্ষেত্রে আমরা আগে বের করে নিব 20% কমে গেলে চিনির মূল্য, বর্তমান মূল্য হচ্ছে 80 টাকা। এখন যেহেতু চিনির ব্যবহার 20% বেড়ে গেছে তাহলে 100 টাকার স্থলে চিনির ব্যবহার হয় 120 টাকা। এখন যেহেতু পূর্বে আমাদের চিনির মূল্য কমে গিয়ে আমাদের ব্যবহার হচ্ছিল 80 টাকা, সুতরাং 80 টাকার স্থলে চিনির ব্যবহার কত হবে? সেটা হচ্ছে 96 টাকা। এখন চিনি বাবদ আমাদের খরচ কমলো কত? তাহলে 100 - 96 = 4 টাকা, বা 4% কমে গেল। প্রশ্ন 34, দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুইটির গসাগু কত? এক্ষেত্রে খুবই সহজ, আমাদের যদি কোনো সংখ্যার এই ধরনের অনুপাত দেওয়া থাকে এবং তার লসাগু বা গসাগু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথমে সংখ্যা দুটোর সাথে x ধরে নিতে হবে, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 5x এবং 6x, এবং সংখ্যা দুটির লসাগু আমাদের দেওয়া আছে, এবং এক্ষেত্রে সংখ্যা দুটির লসাগু হবে 30x এবং গসাগু x। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে সংখ্যার লসাগু 120, অর্থাৎ সংখ্যার লসাগু যদি 30x হয় তাহলে 30x = 120। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি 4। প্রশ্ন 35,
এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্ট 5/12 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট 1500 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? অর্থাৎ ব্যক্তি প্রথমে যেটি করছে সে হচ্ছে তার মোট সম্পত্তির 3/7 অংশ ব্যয় করছে। তাহলে 3/7 অংশ ব্যয় করার পর তার কাছে যে অবশিষ্ট থাকে, অর্থাৎ এক অংশ থেকে আমরা যদি 3/7 অংশ বাদ দিই তাহলে আমাদের আসে 4/7 অংশ, এবং তারপরে অর্থাৎ ব্যয় করার পরে অবশিষ্ট 5/12 অংশ ব্যয় করে। সেটা কোথা থেকে ব্যয় করে? সেটা ব্যয় করে 4/7 এই অংশ থেকে। সুতরাং পরবর্তীতে ব্যয় করে 7/4 এর 5/12 অংশ। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 12কে 4 দ্বারা কাটাকাটি করলে 5/21 হয়। অর্থাৎ সবশেষে অবশিষ্ট থাকে সেটি হচ্ছে 4/7 মাইনাস 5/12 অংশ। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে আমাদের 1/3 অংশ। এখন এই 1/3 অংশই হচ্ছে তার 1500 টাকা। তাহলে আমরা এখান থেকে এক অংশ সমান 3 দ্বারা গুণ করলে পাই 4500 টাকা। প্রশ্ন 36, x প্লাস y ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10 হলে x মাইনাস y এর হোল স্কয়ার এর মান কত? এই ধরনের প্রশ্নগুলো সাধারণত খুবই সহজ। আপনারা এইভাবে ক্যালকুলেশন করে সমাধান করতে পারেন যে x মাইনাস y এর হোল স্কয়ার সমান x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 4xy। অথবা এখানে আর একটা চমৎকার সূত্র আছে, সেটি হচ্ছে আপনারা এই x এবং y এর মান কত হলে x প্লাস y সমান 7 হয় এবং সেই সংখ্যা দুটো গুণ করলে 10 হয়। যেমন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখলেই বুঝতে পারবেন, আমরা যদি x এবং y এর মান অর্থাৎ x এর মান 5 এবং y এর মান যদি 2 ধরি তাহলে 5 এর সাথে 2 যোগ করলে 7 হয় এবং 5 দুগুণে 10 হয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখানে একটির মান 5 এবং একটির মান 2। তাহলে আমরা 5 মাইনাস এখানে যদি 2 করি, 5 মাইনাস 2 এর হোল স্কয়ার অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3 এর স্কয়ার করলে উত্তরটি হয় 9। অর্থাৎ আপনার এই ক্যালকুলেশন করার প্রয়োজনই পড়বে না, আপনি দেখেই অ্যান্সার করে দিতে পারবেন। প্রশ্ন 37, 16 মাইনাস 4x স্কয়ার এবং 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত? এক্ষেত্রে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে তাকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে 16 মাইনাস 4x স্কয়ার এটাকে আমরা খুব সহজেই করতে পারি। ক্যালকুলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ যতটুক আমাদের বিশ্লেষণ করা যায় ততটুক এটাকে বিশ্লেষণ করতে হবে। এরপর আমরা দ্বিতীয় রাশি সমাধান করছি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা 6 কমন নিতে পারছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 2 এর হোল স্কয়ার লেখা যায়। সুতরাং x প্লাস 2 এর হোল স্কয়ারকে আমরা লিখতে পারি x প্লাস 2 এবং 6 কে লিখতে পারি 2 গুণন 3। এই ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। লসাগুর ক্ষেত্রে আমাদের দেখব যে প্রত্যেক রাশির মধ্যে যেটি মিল আছে শুধুমাত্র সেটিই হবে। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে 2 × x প্লাস 2। প্রশ্ন 38, x বাই y ইকুয়াল টু 2/3 হলে 6x প্লাস y 3x প্লাস 2y সমান কত? এখানে আপনারা x বাই y এখান থেকে যে কোনো একটি মান বের করে নেবেন। যেমন এখানে আমরা x এর মান বের করে নিছি, যেমন x এর মান বের করে আমরা যদি এই রাশিতে মান বসাই, আপনারা চাইলে y এর মান বের করে বসাতে পারবেন। বসায় ক্যালকুলেশন করলে খুব সহজে আমাদের অ্যান্সারটি চলে আসবে। অ্যান্সার হচ্ছে 5/4। প্রশ্ন 39, 3 রুট ওভার a কিউ সমান কত? আমরা জানি 3 রুট ওভার এটাকে আমরা লিখতে পারি 1/3। সুতরাং এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটি আসে a টু দি পাওয়ার 1/3। প্রশ্ন 40, 3.2^7x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত? এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা 27কে ভেঙে নেব, অর্থাৎ 3 ইন্টু 27কে ভাঙলে হয় 3 টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু এপাশে আমরা যদি 9কে ভাঙি তাহলে 3 স্কোয়ার হয় এবং উপরে আছে x প্লাস 4। এখন জাস্ট পাওয়ারে আমরা জানি গুণ হয়। এখন আমরা পাওয়ারকে যদি গুণ করে দিই তাহলে আমাদের রাশিটি আসে এইভাবে। এখান থেকে দুই পাশে আমরা 3 বাদ দিতে পারি। সুতরাং 3x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 8। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি যেটি হচ্ছে 7। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে 7। প্রশ্ন 41, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক, অর্থাৎ এটা আমাদের উৎপাদক বের করতে হবে। এখানে আমরা যে ক্যালকুলেশনটি করছি সেটি হচ্ছে x স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, অর্থাৎ এখানে একটি সূত্র আসছে এই কারণে আমরা মাইনাস কমন নিছি। কমন নিয়ে আমরা যদি x স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র পাতাই তাহলে আমরা এখান থেকে খুব সহজে একটি উৎপাদক পেয়ে যাই, যেটি হচ্ছে সঠিক উত্তর খ।
প্রশ্ন 42, log 2 ইন্টু 1/32 এর মান কত? এইভাবে আমাদের লগের যদি কোনো মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হয় লগের যে পাওয়ার দেওয়া থাকবে, এখানে যে লগের 2 আছে অর্থাৎ এই 2 এর সাথে সম্পর্ক করে এখানে যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে 32 আছে, এটাকে যদি কোনো কিছুভাবে রূপান্তর করা যায়, যেমন এখানে আমরা যদি 2 টু দি পাওয়ার 5 করি তাহলে আমরা 32 পাই, এবং 1/2 টু দি পাওয়ার 5 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -5। এখান থেকে log 2 চলে গেলে আমাদের অ্যান্সারটি থাকে -5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন 43, দুইটি রাশি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি এর সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি উৎপন্ন হবে? অর্থাৎ এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জানতে হবে সরল কোণ। আসলে এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই উৎপন্ন কোণ বাদ দিই তাহলে আসে 120 ডিগ্রি, এবং 120 ডিগ্রি হচ্ছে একটি স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট হলে আমরা বলি সেটাকে সূক্ষ্ম কোণ, এবং 90 ডিগ্রি থেকে বড় হলে সেটাকে আমরা বলি স্থূল কোণ। প্রশ্ন 44, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত? কোন সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য a হলে এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। প্রশ্ন, নিচের কোনটি উপবৃত্ত সমীকরণ? আমরা জানি উপবৃত্ত সমীকরণ হচ্ছে x²/a²+y²/b² সুতরাং এই স্ট্রাকচারের সাথে আমাদের ক নম্বর প্রশ্নটি মিলে যায়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন 46, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 2 হলে কস থেটা সমান কত? আমরা জানি কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটাকে আমরা লিখতে পারি সেক থেটা, সেক থেটাকে লিখতে পারি 1/cos থেটা, সেখান থেকে cos থেটা ইকুয়াল টু 1/2। প্রশ্ন 47, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়? সমকোণী ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের সূত্রটি অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতে হবে। সুতরাং এখানে যে সমীকরণ, অর্থাৎ এখানে যে অপশনের মানগুলো এই সমীকরণকে সিদ্ধ করবে সেটি উত্তর হবে। তার সঠিক উত্তরটি হচ্ছে খ, অর্থাৎ 3:4:5। প্রশ্ন 48, একটি তাল গাছ এর পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? এখন যদি আমরা পাশের চিত্রটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ বি এর মানটি আমাদের প্রয়োজন, এবং এখানে বিসি এর মান, অর্থাৎ তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার যে দূরত্বটা দেওয়া আছে সেই দূরত্বটা হচ্ছে আমাদের বিসি, এবং এখানে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমাদের এ বি এর মান দরকার। এখন সাইন কস ট্যান এর ভেতরে কোন কোণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক আছে? আমরা জানি ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সুতরাং ট্যান 60 ডিগ্রি সমান h/10 এটা লিখতে পারি। ট্যান 60 ডিগ্রির মান √3, সেক্ষেত্রে আমরা খুব সহজেই h এর মান এখানে বের করতে পারি, যেটি হচ্ছে 17.32 মিটার। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? 49 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 12 বর্গ একক। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, সুতরাং এখানে যে কর্ণ দেওয়া আছে তাদের গুণফল করে 2 দ্বারা তাকে ভাগ করি, তাহলে আমাদের উত্তরটি আসে 12 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন 60, সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? যার উত্তর হবে 60 ডিগ্রি। এটা আমরা মুখস্থ রাখতে পারি, ক্যালকুলেশনটা যেহেতু জটিল খুব সহজে এটা মুখস্থ রাখা যায় যে সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন 51, মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? সঠিক উত্তর 10 এপ্রিল 1971 সাল। এখান থেকে আমাদের আরেকটি কোশ্চেন যেটি মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে 1971 সালে 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। প্রশ্ন 52, 2014 সালে স্বাধীনতা দিবস জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন? সঠিক উত্তর 2,54,681 জন। প্রশ্ন 53, ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? সঠিক উত্তর ময়মনসিংহর গান। ভাটিয়ালি হলো ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের গান। প্রশ্ন 54, কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? সঠিক উত্তর হালদা। এর সাথে সংশ্লিষ্ট যদি আমরা কিছু এমসিকিউ দেখে নিই, যেমন খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গ থেকে হালদা নদীর উৎপত্তি, এই নদীতে বাণিজ্যিকভাবে মাছের রেণুপোনা চাষ ও সংগ্রহ করা হয়। করতোয়া নদী মহেস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে,
তিস্তা নদী লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীতে বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফ লাইন, অর্থাৎ তিস্তা নদীকে উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয়। তিতাস নদীটি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, তবে তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। প্রশ্ন 55, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা। প্রশ্ন 56, জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 17 মার্চ। প্রশ্ন 57, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ডক্টর ফারজানা ইসলাম দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথম নারী ভিসি। তিনি 2 মার্চ 2014 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচিত হন। এর পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপনা করেছেন। প্রশ্ন 58, কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? সঠিক উত্তর আওরঙ্গজেব। দ্বীন-এ ইলাহি নামক ধর্মের প্রবর্তক হলেন সম্রাট আকবর। শাহজাহানের অমর কীর্তি হচ্ছে আগ্রার তাজমহল। সম্রাট জাহাঙ্গীরের সময়ে ইংরেজরা প্রথম এদেশে বাণিজ্য করার সুবিধা লাভ করে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে শায়েস্তা খান কর্তৃক লালবাগ দুর্গ তৈরি হয়। প্রশ্ন 59, অরুণ আলো বা রাঙা প্রভাত কি? সঠিক উত্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। প্রশ্ন 60, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর রোমে অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। এছাড়াও রোমে অবস্থিত কৃষি উন্নয়ন তহবিল, IFAD, বিশ্ব খাদ্য কর্মসূচি, WFP এর সদর দপ্তর রয়েছে। জেনেভায় রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রভৃতির প্রধান কার্যালয়। প্রশ্ন 61, জাতিসংঘের অঙ্গসংস্থা 9 কোনটি? সঠিক উত্তর আন্তর্জাতিক রেড ক্রস। প্রশ্ন 62, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা। প্রশ্ন 63, বিশ্ব পানি দিবস 22 মার্চ। প্রশ্ন 64, 2014 সালের 1 জানুয়ারি কোন দেশ 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে? সঠিক উত্তর লাটভিয়া। প্রশ্ন 65, বিশ্বকাপ ফুটবল 2014 এর জন্য নির্মিত বলের নাম কি? সঠিক উত্তর ব্রাজুকা। প্রশ্ন 66, বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি? সঠিক উত্তর বোয়িং। বোয়িং হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। প্রশ্ন 67, মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর? সঠিক উত্তর মেলানিন। প্রশ্ন 68, নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়? সঠিক উত্তর কিবোর্ড। প্রশ্ন 69, বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? সঠিক উত্তর মহিষ। প্রশ্ন 70, পৃথিবীকে সমান 2 অংশে ভাগ করেছে কোন রেখা? সঠিক উত্তর নিরক্ষরেখা। প্রশ্ন 71, মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। সেরিকালচার হলো রেশম চাষ বিজ্ঞান। টিস্যু কালচার হলো জীবাণুমুক্ত অবস্থায় কৃত্রিম উপায়ে উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন। মৌমাছি পালন বিদ্যাকে এপিকালচার এবং মৎস্য চাষ বিজ্ঞানকে পিসিকালচার বলে। প্রশ্ন 72, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন সি। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। প্রশ্ন 73, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা, ফাইলেরিয়া রোগের বাহক কিউলেক্স মশা। প্রশ্ন 74, কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য অংশ ঘোষণা করেছে? সঠিক উত্তর ইউনেস্কো। প্রশ্ন 75, 2013 সালে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর জামদানি। প্রশ্ন 76, শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর অপরাহ্ন। প্রশ্ন 77, উগ্র এর বিপরীত শব্দ? সৌম্য। উগ্র শব্দটির বিশেষণ পদ যার দ্বারা বোঝায় রূঢ়, কর্কশ, তীক্ষ্ণ, নিষ্ঠুর। এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। অন্যদিকে ধীর শব্দটির বিপরীত শব্দ অধীর। স্থির শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অবিচল। প্রশ্ন 78, বাংলা উপসর্গ সংখ্যা কতটি? সঠিক উত্তর 21টি। প্রশ্ন 79, কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? সঠিক উত্তর মিশ প্লাস উক। প্রশ্ন 80, ঋজু শব্দের বিপরীত বাঁকা। প্রশ্ন 81, দুলোক শব্দের অর্থ আকাশ। প্রশ্ন 82, কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। সঠিক উত্তর
অপাদানকারক, অর্থাৎ যা থেকে কোনো কিছু বিচ্যুতি গিরিতি জাত বিরত আরম্ভ ও রক্ষিত হয় বা যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদানকারক বলে। প্রশ্ন ৮৩, সমাস নির্ণয় করুন। বেআইনি, এটি হচ্ছে নং তৎপুরুষ সমাস, অর্থাৎ তৎপুরুষ সমাসের পূর্বপদে গড়, বে, না, নি প্রভৃতি অব্যয় যোগে নং তৎপুরুষ সমাস হয়। প্রশ্ন ৮৪, কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? সঠিক উত্তর দাড়ি। প্রশ্ন ৮৫, গাড়ি স্টেশন ছাড়লো কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক, অর্থাৎ পূর্বের মতোই যা থেকে কোনো কিছু বিচ্যুতি গিরিতি জাত বিরত আরম্ভ রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। প্রশ্ন ৮৬, একাদশে বৃহস্পতি অর্থ সুসময়। প্রশ্ন ৮৭, ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? সঠিক উত্তর ৫টি অংশ থাকে। প্রশ্ন ৪৪, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর ধূমকেতু। প্রশ্ন ৮৯, বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন ৯০, ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ যে গৃহ বিবাদ করে। প্রশ্ন ৯১, টিকাভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। প্রশ্ন ৯২, কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ম। প্রশ্ন ৯৩, ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। প্রশ্ন ৯৪, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। প্রশ্ন ৯৫, কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? সঠিক উত্তর প্রমিত উচ্চারণ। প্রশ্ন ৯৬, হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর করি। হাতি শব্দের প্রতিশব্দ হলো হস্তি, গজ, করি, দন্তি, দ্বিরদ, ঐরাবত, বৃঙ্গল, দ্বীপ, নাগ, বারণ, কুঞ্জন, মাতঙ্গ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। প্রশ্ন ৯৭, কোন শব্দ যুগল সমার্থক শব্দ? সঠিক উত্তর ক এবং গ। প্রশ্ন ৯৮, শুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর বৈয়াকরণ। প্রশ্ন ৯৯, ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ১৯৯৯ সালে। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর অর্ণব। সূর্য এর সমার্থক শব্দগুলো হলো রবি, ভানু, তপন, অর্ক, প্রভাকর, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর, দিনমণি, মার্তণ্ড, অর্ঘ্যমা, আংশুমালি, পূষা, সবিতা, সুর, বিভা বসু, বিভস্নান, মিহির, অরুণ, দীনেশ, দীননাথ, কিরণমালী, ময়ূখমালী, বিভাকর, বাল্লার্ক, দিবা বসু। সুতরাং এক্ষেত্রে অর্ণব হচ্ছে সমার্থক শব্দ নয়। এর মাধ্যমে আমাদের ১০০টি এমসিকিউ শেষ হলো। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।